শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রস্তুত। হ্যাঁ আর না ভোটের জন্য উঠবে গণভোটের প্রস্তাব, কার্যকরিতা থাকছে না নোট অব ডিসেন্টের। সরকার জানালো পরের সরকারকে ক্ষমতা হস্তান্তরের আগে পর্যন্ত দায়িত্ব পালন ও বৈঠক করবে উপদেষ্টা পরিষদ। জামায়াত বিএনপি দুই নৌকাতেই পা রাখছে এনসিপি, 20 আসনে ছাড় দিতে পারে বিএনপি। আশুলিয়ায় দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ, ড্যাফোডিলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিটি ক্যাম্পাস। যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে $80 অতিরিক্ত দরে গম কিনতে হচ্ছে বাংলাদেশকে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ। এর মধ্যে 47টি প্রস্তাব সংবিধান সম্পর্কিত। মূলত এই প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা আছে। এই প্রস্তাবগুলোর বেশিরভাগের ক্ষেত্রে কোনো না কোনো দলের ভিন্নমত আছে। এর মধ্যে 7টি মৌলিক প্রস্তাবে ভিন্নমত আছে বিএনপির। ঐকমত্য কমিশন সূত্র জানায়, সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশন সুপারিশের রূপরেখা অনুযায়ী প্রথমে একটি আদেশ জারি করা হবে। এই আদেশের ভিত্তি হবে গণ অভ্যুত্থান। আদেশটির নাম হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। সেটার অধীনে গণভোট নিয়ে একটি অধ্যাদেশ করা হবে। এর ভিত্তিতে হবে গণভোট। আদেশের পরিশিষ্টে সরকার প্রস্তাবগুলোর উল্লেখ থাকবে। গণভোটে প্রশ্ন করা হবে এমন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদন করেন কিনা এবং সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন চান কিনা। গণভোটে পাশ হওয়া সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো আগামী সংসদ 270 দিনের মধ্যে বাস্তবায়ন করবে। এ সময় সংসদ নিয়মিত কাজের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে। বাস্তবায়নের পুরো প্রক্রিয়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশে উল্লেখ করা থাকবে। ঐকমত্য কমিশন সূত্র জানায়, আদেশ জারির পর এর কিছু অংশ তাৎক্ষণিক এবং কিছু কিছু বিষয়ে পরবর্তী সময়ে কার্যকর হবে। আদেশের কোন ধারা কবে কার্যকর হবে তা সুনির্দিষ্ট করে দেওয়া থাকছে। জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো আদেশের পরিশিষ্টে উল্লেখ থাকবে, তবে সেখানে কোনো দলের ভিন্নমতের বিষয়ে উল্লেখ থাকবে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ঐকমত্য কমিশন বাস্তবায়নের একটি বিফল পদ্ধতিও সুপারিশ করবে, তবে সেটা প্রায় একই। সেখানে শুধু গণভোটের বিষয়টি আলাদাভাবে উপস্থাপন করা হতে পারে। সংস্কার প্রস্তাবগুলোকে একটি বিল আকারে উপস্থাপন করে তার ভিত্তিতে গণভোট করার বিকল্প সুপারিশ করা হতে পারে। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা পর্যন্ত উপদেষ্টা পরিষদ দায়িত্ব পালন করে যাবে এবং তাদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক বিবৃতি প্রকাশ করে সরকারের দায়িত্ব পালনের মেয়াদ স্পষ্ট করা হয়েছে। আগের দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে বলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এদিন সরকার এই বিবৃতি দিয়েছে। সোমবার বিবৃতিতে বলা হয়, রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। বস্তুত সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে, এটা সঠিক নয় এবং সংস্কার কার্যক্রম পুনর্দমে চলমান থাকবে। বিবৃতিতে বলা হয়েছে, এছাড়া উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য 42,761টি কেন্দ্র চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মোট 42,761টি ভোট কেন্দ্রে 2,44,649টি ভোট কক্ষ রয়েছে। এর মধ্যে পুরুষ ভোট কক্ষ 1,15,137টি আর নারী ভোট কক্ষ 1,29,602টি। নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহেই হবে বলে জানান ইসি সচিব।
এনসিপির প্রতীক ইস্যুতে আখতার আহমেদ বলেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো কোনো তথ্য আসেনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলের সঙ্গেই যোগাযোগ রাখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার ঘোষণা দেয়নি, তবে সম্ভাব্য আসন সমঝোতা ও রাজনৈতিক বোঝাপড়ার বিষয়ে দুই দলের দিকেই দরজা খোলা রেখেছে। উভয় দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ আলোচনা করছেন এনসিপি নেতারা। এনসিপি নেতাদের ভাষ্য, দলীয় প্রতীক ও জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির বিষয়টি সুরাহার পর তাঁরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমে প্রবেশ করবেন। দলীয় প্রতীক ও জুলাই সনদের বিষয়টি শিগগিরই সুরাহা হয়ে যেতে পারে বলে দলটির অনেকের ধারণা। এনসিপি রাজনৈতিক পর্ষদের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এনসিপিকে 20টি আসনে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। আমাদের ধারণা, ঢাকার অন্তত 4টি আসনে বিএনপির সঙ্গে এনসিপির সমঝোতা হতে পারে। এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক এবং একজন যুগ্ম সদস্য সচিব দাবি করেছেন, জামায়াত নির্বাচনে এনসিপিকে সঙ্গে রাখতে চায়। তারা এনসিপিকে বিএনপির চেয়েও বেশি আসন ও সুবিধা দেওয়ার কথা বলেছে, কিন্তু এনসিপি তাদের সঙ্গে এখনো কোনো অঙ্গীকারে যায়নি। ঢাকার সাভারের আশুলিয়ায় বেসরকারি দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় অন্তত 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার রাত 9টার দিকে আশুলিয়ার খাগানবাগান বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। শিক্ষার্থীরা জানান, গতকাল সন্ধ্যার পর ড্যাফোডিল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ভাড়া বাসা ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের পাশে ছিলেন সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। তাদের মধ্যে এক শিক্ষার্থী থুতু ফেললে অসতর্কতাবশত সেখানে গিয়ে মোটরসাইকেল যোগে যাওয়া ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর শরীরে লাগে। তুচ্ছ এই বিষয়ে শুরু হওয়া কথা কাটাকাটি তুমুল সংঘর্ষে পরিণত হয়। ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢোকেন। তাঁরা ক্যাম্পাসে দাঁড় করিয়ে রাখা বিশ্ববিদ্যালয়ের 3টি বাস এবং একটি প্রাইভেট কারে আগুন দেন। এছাড়া একটি বাস, 2টি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল এবং প্রশাসনিক ভবনে ভাঙচুর করা হয়। দিবাগত রাত 3:30টার দিকে ড্যাফোডিলের বেশিরভাগ শিক্ষার্থী সেখান থেকে চলে আসেন, তবে কিছু শিক্ষার্থী সেখানে আটকা পড়েন। পরে দুটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তারা আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র থেকে তুলনামূলক বেশি দামে গম আমদানি করছে। কারণ রাশিয়ান গমের দাম কম হলেও যুক্তরাষ্ট্রের বাজার ও দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি রক্ষা করাকে গুরুত্ব দিচ্ছে সরকার। বর্তমানে মার্কিন ও রাশিয়ান গমের দামের পার্থক্য প্রতি টনে $75 থেকে $80। বাংলাদেশে প্রতি টন আমেরিকান গম $308 কিনছে, যেখানে আন্তর্জাতিক বাজারে প্রতি টন রাশিয়ান গম বিক্রি হচ্ছে $226 থেকে $230। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্র থেকে কেনা 57,000 টন গমের প্রথম চালান এসে পৌঁছেছে। এটি 4,40,000 টন গম কেনার চুক্তির অংশ। চলতি বছরের শুরুতে খাদ্য অধিদপ্তর ও যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারকের আওতায় এই গম কেনা হয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের উপর শুল্ক হার 37% থেকে কমিয়ে 20% আনে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে রাজি হওয়ার পর এই শুল্ক কমানো হয়। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের উদ্দেশ্য $6.2 বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমানো। জুলাই আন্দোলনকে ঘিরে দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত না হয় 372 জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। রাষ্ট্রপক্ষ এই প্রতিবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জমা দিয়েছে। 7 অক্টোবর ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন শুনানিতে আপিল বিভাগকে এমন তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগকে রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই আন্দোলনকে ঘিরে ভুয়া মামলায় প্রমাণ না পাওয়ায় 372 জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। আরও অনেক অভিযোগ জমা পড়েছে, সব যাচাই বাছাই চলছে। তবে রিভার মামলার তদন্ত করছে ডিবি।
এদিকে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চ তামান্না জেসমিন রিভাকে জামিন না দিয়ে 3 মাস পর ফের তার আদালত মামলার জামিন শুনানি নির্ধারণ করেন। ঢাকার খামারবাড়ি এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে একজনের প্রাণহানির পরদিন পুরো মেট্রো রেল চলাচল শুরু হয়েছে। 27 অক্টোবর সোমবার সকাল 11টায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্তই ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন পরিচালনা করা কোম্পানি ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড। ডিএমটিসিএল এর অতিরিক্ত প্রকল্প পরিচালক রেজাউর রহমান আকন্দ বলেন, আগারগাঁও থেকে শাহবাগ অংশে গতকাল থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। সকালে এই অংশে ট্রায়াল চালানো হয়, এরপর সকাল 11টায় পুরো পথে পুনরদমে ট্রেন চলাচল শুরু হয়েছে। দক্ষিণ চীন সাগরে মাত্র 30 মিনিটের ব্যবধানে যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধ বিমান রহস্যজনকভাবে বিধ্বস্ত হয়েছে। 26 অক্টোবর পৃথকভাবে এই দুর্ঘটনা ঘটে, তবে উভয় দুর্ঘটনাতেই সব সদস্য নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট। মার্কিন নৌবাহিনী জানিয়েছে দুই দুর্ঘটনায় ঘটেছে নিয়মিত অভিযানের সময়। ঘটনাগুলোর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়। এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বিকাল 2:45 দিকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস থেকে নিয়মিত অভিযানের সময় একটি MH-60R সিহক হেলিকপ্টার সাগরে পড়ে যায়। দ্রুত তৎপরতায় 3 ক্রু সদস্যকে উদ্ধার করা হয়। এর প্রায় 30 মিনিট পর একই রণতরী থেকে পরিচালিত আরেকটি FA-18F সুপার হর্নেট যুদ্ধবিমানও বিধ্বস্ত হয়। 2 পাইলট প্যারাসুট দিয়ে নামতে সক্ষম হন এবং তাদেরও নিরাপদে উদ্ধার করা হয় বলে জানিয়েছে নৌবাহিনী। ভেনেজুয়েলা উপকূলের কাছে ক্যারিবীয় দ্বীপদেশ ত্রিনিদাদ ও টোব্যাগোতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ। ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই সেখানে এই যুদ্ধজাহাজ উপস্থিত হলো। আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস গ্রেভলি যুদ্ধজাহাজ রোববার মেরিন সেনা সদস্যদের নিয়ে ত্রিনিদাদের রাজধানী পোর্ট অফ স্পেনে পৌঁছেছে। বৃহস্পতিবার পর্যন্ত জাহাজটি সেখানে অবস্থান করবে, আর এই সময়ের মধ্যে মার্কিন মেরিন সেনাদের একটি দল ত্রিনিদাদ ও টোবাগোর প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যৌথ মহড়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছে স্থানীয় সরকার। শান্তি ফেরাতে আলোচনার মধ্যেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নতুন করে সংঘর্ষ হয়েছে। শুক্র ও শনিবার ওই সংঘর্ষে 5 জন পাকিস্তানি সেনা নিহত হন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। সেই সঙ্গে আফগানিস্তান থেকে আসা 25 সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবিও করেছে তারা। 26 অক্টোবর রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে 5 জন সেনা নিহত হওয়ার খবর জানিয়ে বলা হয়, তাদের সেনারা কুরাম ও উত্তর ওয়াজিরিস্তান এলাকায় তেহরিকি তালেবান পাকিস্তানের সন্ত্রাসীদের অন্তত 2টি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন এবং 25 জন সন্ত্রাসীকে হত্যা করেছেন। তালেবান প্রশাসন আফগানিস্তানে সক্রিয় সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন তারা। দূষণ এবং মাছ ধরার জালের ব্যাপক ব্যবহারের ফলে ডলফিনের আবাসস্থল প্রায় 30% কমে গেছে। দেশের নদ নদীতে এখন প্রায় 2360টি গাঙ্গেয় ডলফিন অবশিষ্ট রয়েছে। সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক মিঠা কুমির ডলফিন দিবস উপলক্ষে গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বন বিভাগ আয়োজিত এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এই তথ্য প্রকাশ করেন। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি WCS 2024 থেকে 25 সালের মধ্যে 45টি নদীর 45,893 কিলোমিটার এলাকায় এই জরিপ চালায়। বিশেষজ্ঞরা বলেন, এই কিছু নদীতে, বিশেষ করে ঢাকা শহরের আশেপাশে প্রবাহিত নদীগুলোতে তীব্র দূষণের কারণে ডলফিনের সংখ্যা খুবই কম। জরিপের নেতৃত্বে থাকা WCS এর কান্ট্রি ডিরেক্টর জাহাঙ্গীর আলম বলেন, এই নদীগুলোতে ডলফিনরা মূলত খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে, তারা সাকার ফিশ খেয়ে বেঁচে আছে। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।